শ্রীনিবাস ছিলেন একজন নির্ভীক মানুষ, পেশায় ডাক্তার। গ্রামগঞ্জের মানুষ তাকে ডাকত জীবনদাতা বলে। এক রাতে তিনি এক মুমূর্ষ রোগীকে দেখে ফেরার সময় তার এতটাই দেরি হয়ে গিয়েছিল যে নদী পাড়ে এসে দেখলেন কোনো নৌকাই আর নেই। কুয়াশা মোড়া রাত, চারিদিকে ভৌতিক নিস্তব্ধতা, সব মিলিয়ে কেমন গা ছমছমে পরিবেশ। এত দেরি হয়ে গেল, সব নৌকা তো চলে গেছে, এখন ফিরবো কিভাবে? হঠাৎ কুয়াশার মধ্যে থেকে এক নৌকো ভেসে আসে। আরে ওই তো একটা নৌকো। না, আমার মনে হয় ভাগ্যটা একেবারেই খারাপ নয়। এবার মানে ওপারে পৌঁছতে পারলেই শান্তি। সাহেব, কোথায় যাবেন? ওপারে যাব ভাই, এত রাতে নৌকো পাবো বলে ভাবিনি। তুমি কি আমাকে ওপারে নিয়ে যাবে? নৌকায় উঠুন বাবু, আমি নিয়ে যাচ্ছি। ডাক্তার নৌকোয় উঠে বসেন। মাঝি নীরবে নৌকো বাইতে শুরু করে। নদীর চারপাশ কুয়াশায় ঢাকা। তুমি এত রাতে নৌকোয় কেন? আর কেউ তো নেই এখানে। এ কেমন কথা বাবু? আমার কাজই তো রাতে নৌকো বাইয়ে মানুষ পার করা। ডাক্তার একটু অস্বস্তি অনুভব করলেন। মাঝের হাসি কেমন যেন গায়ে কাঁটা ধরানো ছিল। কুয়াশার ভেতর নৌকো ক্রমশই অজানা গন্তব্যে এগোতে লাগলো। শ্রীনিবাস জানলেন না তার কতক্ষণ ধরে চলেছে। নদীর জল থেকে অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো, কেমন যেন কান্না আর চিৎকারের সংমিশ্রণ। এ কেমন অদ্ভুত শব্দ! আগেও তো বহুবার পদ্মা পেরিয়েছে সে, কখনো এমন শব্দ শোনেনি তো সে। এসব ভাবতে ভাবতে হঠাৎ শ্রীনিবাস লক্ষ্য করল তার চেনা পথ পেরিয়ে কোন অজানা পথে পাড়ি জমিয়েছে তাদের নৌকো। মাঝির ব্যবহারেও ক্রমশ রহস্যের জাল জট পাকাচ্ছে। দিনকাল ভালো না, তবে কি সে ডাকাতের খপ্পরে পড়ল? ভেবে হাত পা ঠান্ডা হয়ে আসছে শ্রীনিবাসের। না, এই সময় মাথা ঠান্ডা রেখে সবটা সামলাতে হবে। বুকের ভেতর সবটুকু শক্তি সঞ্চয় করে সে দৃঢ় কণ্ঠে বলল, তুমি কি পাগল? আমরা কোথায় যাচ্ছি? পার তো অনেক আগেই পেরিয়ে এসেছি। মাঝি কোনো উত্তর দেয় না। নৌকোর গতি বাড়তে থাকে। নদীর জল থেকে অদ্ভুত কান্নার মতো শব্দ ভেসে আসতে থাকে। মাঝির কোনো উত্তর না পেয়ে শ্রীনিবাসের ভয় দ্বিগুণ বেড়ে গেল। সত্যি সত্যি সে ডাকাতের খপ্পরে পড়েছে। এবার সে চিৎকার করে উঠল, থামাও, আমি নেমে যাব। তুমি আমায় কোথায় নিয়ে যাচ্ছ? ডাক্তার শুনল মাঝির স্বর পাল্টে গেছে। এই আওয়াজ কোনো জীবিত মানুষের হতে পারে না। তো তোমার গলাটা এমন শোনাচ্ছে কেন? কে তুমি? ক্রমে ঘন কুয়াশা পাতলা হতে সে দেখল মাঝির রক্ত জবার মতো লাল দুটি চোখ, গা পচা গলা মাংসে মোড়া, জামা কাপড়ে কাদার দাগ। বিভৎস সেই রূপ দেখে সে ভয় পেয়ে চিৎকার করে ওঠে। তার সাথে সাথে সে দেখে নৌকোর চারপাশে জলের মধ্যে ছায়ামূর্তিরা যেন তাকে টানার চেষ্টা করছে।
অভিশপ্ত মাঝি, আমার নৌকো যারা ওঠে তারা আর ফেরে না। তুমি কি বলছো? আমি তো তোমাকে কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। তোমার ভালো কাজের জন্য আমি তোমাকে ছেড়ে দেবো, কিন্তু মনে রেখো আর কখনো গভীর রাতে পদ্মা পাড়ে আসবে না। হঠাৎ কুয়াশা ঘন হতে শুরু করে আর ডাক্তার সংজ্ঞা হারিয়ে ফেলে অজ্ঞান হয়ে যান। স্থানীয় দুজন বয়স্ক লোক প্রভাত ভ্রমণে বেরিয়ে ডাক্তারকে নদীর পাড়ে অজ্ঞান অবস্থায় খুঁজে পায় এবং তারা তাকে জাগানোর চেষ্টা করে। ও মশাই, শুনছেন? আপনি এখানে এলেন কিভাবে? আমি কোথায়? আমরা হাঁটতে বেরিয়ে আপনাকে পদ্মার পাড়ে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখি। শ্রীনিবাসের ধীরে ধীরে বিভীষিকাময় সেই রাতের সমস্ত কথা মনে পড়তে লাগলো। আমি কাল রাতে হরিদাসের নৌকোয় উঠেছিলাম। সর্বনাশ! আপনি হরিদাসের নৌকোয় উঠেছিলেন? বাপ ঠাকুরদার মুখে শুনেছিলাম একসময় এক মাঝি ছিলেন যিনি এই পদ্মা নদীর বুকে নৌকো বাইতেন। নাম তার ছিল হরিদাস। সে যত রাতই হোক আপনি নদী পার হওয়ার জন্য ঘাটে এলে হরির দেখা পাবেনি। সাতকুলে কেউ ছিল না, ওই নৌকোতেই ছিল তার সংসার। এক রাতে একদল ডাকাত তাকে হত্যা করে তার নৌকো ছিনিয়ে নেয়। সেদিন থেকেই শোনা যায় হরিদাসের আত্মা নৌকো নিয়ে নদীর বুকে ঘুরে বেড়ায়। যাদের গভীর রাতে তার নৌকোয় ওঠার দুঃসাহস হয় তারা আর কখনো ফিরে আসে না। আপনার ভাগ্য ভালো মশাই, আপনি বেঁচে ফিরেছেন। তিনি বেঁচে ফিরলেও তার স্মৃতিতে সেই রাতের অভিজ্ঞতা চিরদিনের জন্য দাগ কেটে যায়। সেই রাতের পর থেকে শ্রীনিবাস আর কখনো গভীর রাতে নদী পাড়ি দিতে যাননি।